হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যেরকম জানো যে আমরা অলরেডি টপিক ওয়াইজ ইংলিশ গ্রামার, জিকে এবং ম্যাথামেটিক্সের ক্লাস শুরু করেছি। তো সেই আজকে আমরা প্রিপোজিশন ক্লাস করব। এখানে প্রিপোজিশন শুধু প্র্যাকটিস নয়, আমরা এখানে 10টি আলাদা আলাদা নিয়ম, 10টি আলাদা আলাদা রুলস সম্পর্কে জানবো, যাতে করে এই সমস্ত রুলস বা এই সমস্ত উদাহরণ যদি পরবর্তীতে তোমাদের সামনে কখনো আসে, তাহলে সেগুলো তোমরা খুব সহজেই করতে পারো। ঠিক আছে, তোমরা খাতা এবং পেন হাতে নিয়ে নিও, তাহলে তোমরা সেই রুলসগুলো লিখে নিতে পারবে। যেহেতু প্রিপোজিশনের আজকে স্পেসিফাইড প্রথম ক্লাস হচ্ছে, সে কারণে প্রথম 10টা খুব সহজ নিয়ম আজকে এখানে নিয়েছি, যেই নিয়মগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়। ওকে, এবং তার পাশাপাশি 2017 সালে গ্রুপ সি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল, সেখানকারও যে উদাহরণ আছে প্রিপোজিশনের, সেখান থেকেও নিয়েছি কিন্তু আজকের প্রশ্নের মধ্যে রয়েছে। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্নে চলে যাব। বলেছে ডু ইউ ওয়ার্ক ড্যাশ সানডেজ। সানডেজ বলেছে, ঠিক আছে। অর্থাৎ মনে করো যে একজন আরেকজন বন্ধুকে বলছে যে বন্ধু তুই কি রবিবার করেও কাজ করিস নাকি, ঠিক আছে। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা পার্টিকুলার ডে নয়, এখানে ওভারঅল শুধুমাত্র রবিবার দিনগুলোর কথা বলা হচ্ছে, উইকেন্ডের কথা বলা হচ্ছে। তো এখানে তোমাদের বসাতে হবে যে এখানে কি হবে, ওয়েদার ইট ইজ অন, ইন, অ্যাট নাকি ফর। তো সবার আগে আমাদের যেটা দেখতে হবে, যেখানে সানডে যেহেতু রয়েছে, যে কোনো রকমের দিন থাকতে পারে, যে কোনো রকমের দিন, সানডে, মানডে অ্যান্ড তারপরে সো অন চলবে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো যে কোনো রকমের ডে যদি থাকে, তাহলে তার আগে সবসময় আমাদের অ্যান্সার বসবে অন। ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যান্সারটা আমাদের হবে ডু ইউ ওয়ার্ক অন সানডেজ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেবো অন। অর্থাৎ যে কোনো রকমের ডে থাকলে তোমরা লিখে রাখতে পারো, ক্যালেন্ডারে যে কোনো রকমের ডে থাকলে তার আগে আমরা অন বসাবো। ঠিক আছে, যেহেতু বললাম আজকে প্রথম নিয়ম করাচ্ছি, প্রথম প্রিপোজিশনের নিয়ম ধরে ধরে করাচ্ছি, তাই আজকে প্রশ্নগুলো একটু সহজ, সহজ থেকে একটু কঠিনতর দিকে যাব। নেক্সট প্রশ্ন আছে, বলেছে দ্য শপ ক্লোজেস ড্যাশ 10 PM। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা দোকানের কথা বলা হচ্ছে বাজারের, যেটা রাত্রি 10টার দিকে বন্ধ হয়ে যায়। এটা সাধারণভাবে একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ টাইপ একটা, ঠিক আছে, বা ইনডিফিনিট টাইপ একটা, ইনফিনিটিভ না, ইনডিফিনিট টাইপ, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাবে না সময়কালের কথা। বাট এখানে বলেছে যে সাধারণভাবে দোকানটা রাত 10টায় বন্ধ হয়। তাহলে এখানে কি বসবে, অন, ইন, অ্যাট নাকি ফর। তো এখানে যেহেতু 10টা PM বুঝিয়েছে, একটা ডেফিনেট টাইম বুঝিয়েছে, তাই না, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট করে যদি কোনো সময় বোঝায়, নির্দিষ্ট করে যদি সময় বোঝায়, তাহলে তার আগে সবসময় আমাদের অ্যান্সার হবে অ্যাট, অপশন নাম্বার সি। নির্দিষ্ট করে সময় বোঝালে তার আগে অ্যাট বসবে, যেমন at 6 o'clock, at 12 o'clock, ঠিক আছে, এই ধরনের, বা at 5 PM, at 6 AM, এই ধরনের সময় আমরা যদি বোঝাই, নির্দিষ্ট করে যদি টাইম আমাদের উল্লেখ থাকে, তাহলে তার আগে আমরা বসাবো অ্যাট। এছাড়াও এছাড়াও এগুলোর পাশাপাশি দিনের যে বিভিন্ন সময়গুলো থাকে, যেমন মনে করো যে মর্নিং, তাহলে তার আগে বসবে অ্যাট। আবার মনে করো রয়েছে মিড ডে। মিড ডে কটাকে বলা হয়, দুপুর 12টা বা বেলা 12টা যেটাকে বলে, যে টাইমে তোমরা এই ক্লাসটা দেখছো লাইভ, এটাকে মিড ডে বলে। তাহলে অ্যাট মিড ডে, অর্থাৎ দিনেরও যে কোনো সময়ের আগে মিড ডে হতে পারে, মিড নাইট হতে পারে, মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, আফটারনুন হতে পারে, নুন হতে পারে, মনে করো সেগুলোকেও আমরা কিন্তু অ্যাট বসাবো। বোঝা গেল? তাহলে অ্যাট আমাদের বসছে দিনের যে কোনো সময়কে বোঝালে, অথবা আমরা যে কোনো নির্দিষ্ট সময় বোঝালে আমাদের অ্যাট বসছে। তো নেক্সট প্রশ্নে চলে যাই, বা নেক্সট নিয়মও চলে যাই বলতে পারো। প্রশ্নের সাথে যেহেতু নিয়ম রেখেছি একটা করে, বলেছে রমা রমা ওয়েন্ট হোম ড্যাশ ডিনার টাইম। অর্থাৎ রমা বাড়িতে গিয়েছিল ডিনার টাইম। ঠিক আছে, মানে রাতের খাবারের সময়, একটা ডেফিনিট টাইম বোঝাচ্ছে, রাতের খাবারের সময়। ঠিক আছে, যেরকম আমরা ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, টিফিন টাইম, ডিনার টাইম, সাপার টাইম, এরকম 5 টাইমের খাবারের উল্লেখ কিন্তু রয়েছে। তো এইখানে যেটা বলতে হবে আমাদের, যে এখানে হোমের আরেকটা কথা বলে রাখি, এই প্রিপোজিশন কিন্তু সবসময় কি নাউন আর প্রোনাউনের সঙ্গে সম্পর্ক ঘটায় বাক্যের যে অন্যান্য পার্ট রয়েছে তাদের। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু নাউন বা প্রোনাউনের সাপেক্ষেই আমাদেরকে প্রিপোজিশনগুলো বসাতে হবে। বোঝা গেল? তো এবার এখানে যে প্রশ্নটা করেছে, রমা ওয়েন্ট হোম ড্যাশ ডিনার টাইম, সে ডিনার টাইমে গিয়েছে যখন, মনে করো এরকম দিনের কোনো রকমের নির্দিষ্ট সময়ের কথা একটা বললাম, ধরো এরকম রয়েছে এখানে যেরকম ডিনার টাইম রয়েছে, মনে করো এখানে ডিনার টাইমের পরিবর্তে লাঞ্চ টাইম থাকলো, লাঞ্চ টাইম, তাহলে এই সমস্ত আগেও কিন্তু আমরা অ্যাট ইউজ করব, অ্যাট ডিনার টাইম বা অ্যাট লাঞ্চ টাইম। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অ্যাট, অপশন নাম্বার বি,
অ্যাট হয়ে যাচ্ছে, লাঞ্চ টাইম, ডিনার টাইম, সাপার টাইম, এই সমস্ত কিছুর আগে কিন্তু অ্যাট বসে। দেখো আজকে অ্যাটের উপরে কিন্তু অলরেডি 2-3টে নিয়ম করা হয়ে গেল। তোমরা একটু কপি মেনটেন করো, মানে খাতা মেনটেন করো এগুলো, কারণ না হলে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। এরপরে এই ধরনের প্রশ্ন কিন্তু মিশিয়ে দেবো, তখন কিন্তু এগুলো করতে সমস্যা হতে পারে, ঠিক আছে। নেক্সট আসবো প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ রয়েছে উই শুড অর্গানাইজ আ প্রোগ্রাম ড্যাশ রিপাবলিক ডে। অর্থাৎ এখানে 26শে জানুয়ারির কথা বলা হচ্ছে, যেটাকে আমরা কি করি, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। যেই দিন 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধানটাকে কার্যকর করা হয়েছিল, তাই তো? সেই জন্য সেই দিনটাকে আমরা সম্মান রেখে, সেই দিনটাকে আমরা স্মরণে রেখে এই দিনটা পালন করি। তো বলছে যে আমাদের একটা প্রোগ্রাম অন্তত অর্গানাইজ করা উচিত, তাই তো? কিসের জন্য? রিপাবলিক ডের জন্য। তো এবার বলেছে এখানে কি বসাবো, এখানে তো একটা স্পেশাল ডে বুঝিয়েছে। যদি কোনো স্পেশাল ডে থাকে, যেমন ধরে নাও ইন্ডিপেন্ডেন্স ডে, মনে করো, তারপরে রয়েছে আর্থ ডে 22শে এপ্রিল, তারপরে মনে করো রয়েছে যে এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে, 5ই জুন। তো এরকম যদি স্পেশাল কোনো ডে থাকে, এখানে যেরকম একটা স্পেশাল ডে রয়েছে রিপাবলিক ডে, তাহলে এই সমস্ত যদি স্পেশাল ডে থাকে, তাহলে তার আগে আমরা সবসময় বসাবো অপশন নাম্বার এ, অন। অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন আর্থ ডে, অন এনভায়রনমেন্ট ডে এবং অন রিপাবলিক ডে। বোঝা গেল? তো অন আমরা এখানে কিন্তু বসাবো যদি স্পেশাল কোনো ডেজ থাকে, স্পেশাল কোনো ডে। কিন্তু এখানে কিন্তু দেখো, এর আগে একটা নিয়ম আমরা করলাম ডে দিয়ে, যে সানডে, মানডে, টিউসডে, ওগুলো তো স্পেশাল ডে নয়, ওগুলো তো তোমার মনে করো যে সাধারণত রেগুলার আসছে, রেগুলার প্রত্যেক সপ্তাহে আসছে। বাট যেগুলো স্পেশাল ডে রয়েছে, তখন আমরা স্পেশাল ডে থাকলে, স্পেসিফিক ডে থাকলে তার আগে আমরা অন বসাবো। ওকে, চলে আসি নেক্সট প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5 বলা হয়েছে হি জাম্পড ড্যাশ দ্য রিভার। সে নদীতে ঝাঁপ দিয়েছে। মনে করো কেউ একজন নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল, সে কী করলো, ডাইভ করলো, সেখানে জাম্প করলো নদীর মধ্যে। তাহলে ড্যাশ দ্য রিভার এখানে কি বোঝাচ্ছে, ওর অ্যাকশনটাকে বোঝানোর জন্য এখানে কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাকে এই যে ভার্বের সাথে এই যে নাউনটা আছে দ্য রিভার, এর সঙ্গে যে কানেকশনটা করতে হবে প্রিপোজিশন দিয়ে। কি আছে, ইন, ইনটু, অন, ইনসাইড। এখানে কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইনটু। কেন? কারণ হচ্ছে কাজটা কিন্তু গতিশীল। অর্থাৎ গতিশীল বস্তু যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করা যখন বোঝাবে, গতিশীল বস্তু যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করবে বা প্রবেশ করা বোঝাবে, তখন সেক্ষেত্রে আমার হয়ে যাবে হচ্ছে ইনটু, ঠিক আছে। গতিশীল বস্তু কোথায় প্রবেশ করা বোঝালে সেটা ইনটু হয়ে যাবে। আবার অনেক সময় আমরা টু ইউজ করি, টু, ঠিক আছে। অর্থাৎ টু এবং ইনটু, এটা এই জায়গাটা একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। ধরো এখানে টু আছে আর এটাতে আছে হচ্ছে ইনটু, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা। অর্থাৎ টু মানেও কিন্তু কোনো দিকে যাওয়া, এটাও কিন্তু গতিশীলতা বোঝাচ্ছে, ইনটু মানে গতিশীলতা বোঝাচ্ছে। বাট ইনটু যখন আমি করব, তখন স্পেসিফিক্যালি এটা কোনো কিছু গতিশীল বস্তু অবশ্যই তাকে হতে হবে, তার পাশাপাশিও প্রবেশ করবে কোথাও। মনে করো যে ছেলেটি দৌড়ে ঘরে প্রবেশ করলো, ঠিক আছে, তাহলে এখানে আমি ইনটু ইউজ করব। কিন্তু আমি বললাম যে ছেলেটি ঘরের দিকে যাচ্ছে, ঘরের দিকে যাচ্ছে, যখন আমি দিকে বোঝাবো, কোনো কিছুর দিকে বোঝাবো নির্দিষ্ট করে, তখন সেটার ক্ষেত্রে আমি টু বসাবো। কিন্তু যখন কোনো কিছুর ভিতরে প্রবেশ করে, যেরকম এখানে দেখো জাম্পড ইনটু দ্য রিভার, অর্থাৎ সে কিন্তু নদীর ভেতরে প্রবেশ করছে, ও কিন্তু জলের উপরে গিয়ে ভাসছে না, ও কিন্তু জলটাকে মানে ভেদ করে ভেতরে চলে যাচ্ছে, ঠিক আছে। সেই কারণে এখানে ইনটু হলো, টু হলো না। বোঝা গেছে? অর্থাৎ এখানে যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে টু হচ্ছে কোনো কিছুর দিকে গেলে, যেরকম আমি বলতে পারি আই এম গোয়িং টু দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমি এটা বলতে পারি আই এম রানিং ইনটু দ্য প্ল্যাটফর্ম রুম, আমি প্ল্যাটফর্ম রুমের দিকে দৌড়ে চলে গেলাম, তাহলে তখন আমি ইনটু করলাম, কারণ আমি ওখানে রুমের ভেতরে প্রবেশ করাটা বোঝাচ্ছি। আর এখানে আমি বোঝাচ্ছি যে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। বোঝা গেল? তাহলে এখানে টু আর ইনটুর মধ্যে আশা করি পার্থক্যটা ক্লিয়ার করা গেছে। চলে আসবো প্রশ্ন নাম্বার 6-তে। 6-এ বলা হয়েছে হি উইল মিট ইউ ড্যাশ দ্য মর্নিং। প্রথমে প্রশ্নে আমরা করে নিয়েছি এরকম প্রশ্নের উত্তর, তোমরা তো খুব সহজে এটা পড়ে মানে পারবে, তাই তো? অর্থাৎ আমরা করলাম মর্নিং, ইভিনিং, নুন, আফটারনুন। ধরো না মর্নিং, নুন, আফটারনুন, এগুলোর আগে তো আমরা কি বসালাম, এগুলোর আমরা তো এর আগে বসিয়েছি অ্যাট মর্নিং, তাই না? অ্যাট ইভিনিং, অ্যাট নুন। কিন্তু এখানে একটা জিনিস নতুন আছে, দেখো এখানে দা আছে না, মর্নিংয়ের একটা ডেফিনেট আর্টিকেল আছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম দ্য মর্নিং থাকে, দ্য নুন থাকে, তার আগে আমরা কি করব, তখন আর অ্যাড করব না আমরা, তখন আমরা এখানে করব ইন, তখন আমরা এখানে করব ইন। এখানে যে অ্যাট মর্নিং আমরা করেছিলাম, কিন্তু যখনই মর্নিংয়ের সাথে
একটা দ্য জুড়ে গেল, দ্য মর্নিং হয়ে গেল, তখন আমি আর অ্যাট দ্য মর্নিং নয়, ইন দ্য মর্নিং হয়ে যাবে। ঠিক আছে, অ্যাট বসবে পয়েন্ট অফ টাইম বোঝালে, যদি কোনো একটা পয়েন্ট অফ টাইম অর্থাৎ মর্নিং, একটা মর্নিংয়ে সকালে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, কিন্তু ইন বসবে কোনো একটা সময়ের কালকে বা কোনো একটা পিরিয়ড অফ টাইম যেটাকে বলা হয়, পিরিয়ড অফ টাইম বোঝালে সেখানে ইন বসবে। এটা হচ্ছে বেসিক এখানে কনসেপ্ট। অ্যাট বসবে কোনো পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট করে পয়েন্ট অফ টাইম বোঝাবে, দুপুরবেলায়, সকালবেলায়, বিকেলবেলায়। কিন্তু যখন এখানে একটা পিরিয়ড অফ টাইম বোঝাবে, যে ওই সকালের টাইমটাতে, দুপুরের টাইমটাতে, ঠিক আছে, তখন আমি এখানে ইন বসাবো। অর্থাৎ এই ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম বোঝাবে অ্যাটের ক্ষেত্রে, আর ইনের ক্ষেত্রে বোঝাবে হচ্ছে পিরিয়ড অফ টাইম। নাম্বার 7-এ আসবো, বলেছে আ টেম্পল ইজ সিচুয়েটেড ড্যাশ বিষ্ণুপুর ইন বাঁকুড়া। ঠিক আছে, আমি যখন ইতিহাস পড়াই বিভিন্ন রকমের পাল এবং সেন যুগের, তখন এই বাঁকুড়া বিষ্ণুপুরের উদাহরণটা দিই, কারণ ওখানে একটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে যেটি জোর বাংলা মন্দিরের নিদর্শন। ঠিক আছে, তোমরা যারা যারা যাওনি তারা দেখে আসতে পারো সেই জায়গাটা। তো এবার হচ্ছে আ টেম্পল ইজ সিচুয়েটেড ড্যাশ বিষ্ণুপুর ইন বাঁকুড়া। এটা খুবই সহজ, একদম ছোটোবেলায় এটা আমরা প্রত্যেকেই শিখেছি, তবু এখানে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য উদাহরণটা রাখা হয়েছে। এখানে দেখো বাঁকুড়া কি একটা জেলা, এটা একটা ডিস্ট্রিক্ট, তাই তো এখানে ডিস্ট লিখে রাখলাম। আর বিষ্ণুপুর কি, এটা একটা ধরো সিটি। কার সিটি এটা? এটা হচ্ছে বাঁকুড়ার একটা সিটি। তার মানে বাঁকুড়াটা তুলনামূলক বড় জায়গা, আর তুলনামূলক অর্থাৎ বাঁকুড়ার সামনে বিষ্ণুপুর ছোট, তাই তো সেই কারণে বাঁকুড়ার আগে দেখো ইন বসেছে, তাহলে বিষ্ণুপুরের আগে কি বসবে? খুব সহজ, অ্যাট, তাই না? অ্যাট বসে যাবে। অর্থাৎ ছোট জায়গা যদি পরপর দুটো জায়গা থাকে, মনে করো যে এখানে একটা জায়গার নাম দিয়েছে ড্যাশ দিয়ে, এখানে আরেকটা জায়গার নাম দিয়েছে, তাহলে এখানে আমি ছোট জায়গার আগে অ্যাট বসাবো, আর বড় জায়গার আগে আমি বসাবো ইন। বোঝা গেছে? এটা একদম বেসিক কনসেপ্ট। এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে দেবে তোমাদের টেস্ট করার জন্য। ঠিক আছে, আসবো নাম্বার 8-এ, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। তোমরা কয়েকদিন খুব বৃষ্টি এক্সপিরিয়েন্স করেছো, সেই কারণে বৃষ্টি নিয়ে একটি উদাহরণ দিয়েছি। অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি বললাম? থেকে, সকাল থেকে। আচ্ছা, থেকেকে আমরা কীভাবে লিখতে পারি? ফ্রম লিখতে পারি, থেকেকে আমরা লিখতে পারি ফর, থেকেকে আমরা লিখতে পারি সিন্স। অ্যাট হয় না, ঠিক আছে, অ্যাট হচ্ছে থেকে, হয় না। আচ্ছা, ফ্রম মানে কি, ফর মানে কি, আর সিন্স মানে কি? এই যে তিনটা প্রথম দিয়েছে, তিনটাকে আমরা একটু বিস্তারিত আলোচনা করলে ব্যাপারটা একদমই পরিষ্কার হয়ে যাবে জলের মতো। ফ্রম মানে কি? মনে করো আমি বলছি যে যে আমি দিল্লিতে গিয়েছি বা আমি দিল্লি থেকে এলাম, তাহলে আই হ্যাভ কাম ফ্রম দিল্লি। কোনো নির্দিষ্ট স্থান থেকে যখন বোঝাবে, স্থানের কথা বোঝাবে, স্থান থেকে, হ্যাঁ, স্থান থেকে, তাহলে ফ্রম হবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে কেউ কোথাও গেল আসলো, তাহলে সেটা ফ্রম। এখানে তো কোনো স্থানের কথা বলেনি, বাক্যে বলেছে ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোন স্থান থেকে তো সেটা বলেনি, তাহলে আমার ফ্রমটা কিন্তু বাদ চলে গেল। বুঝবে ব্যাপারটা? একদম জলের মতো পরিষ্কার জিনিস। তারপরে আছে ফর আর সিন্স, এর দুটোর মধ্যে একটা নিশ্চয়ই বসবে। তাহলে বেসিক যে কনসেপ্ট আছে, বেসিক যে ডিফারেন্সটা আছে ফর আর সিন্সের মধ্যে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে বলেছে ফর, ফর আমরা ইউজ করব কখন? ফর আমরা ইউজ করব যখন নির্দিষ্ট করে সময় বোঝাবে। যেমন আমরা একটা উদাহরণ ধরে নিতে পারি, যে বললাম যে আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, 1 ঘন্টা থেকে বা 1 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে এখানে হয়ে যাবে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 1 আওয়ার। অর্থাৎ যখন সময়টা আমার নির্দিষ্ট থাকবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 100 বছর, 1 লক্ষ বছর, অর্থাৎ যখন আমার সময়টা নির্দিষ্ট থাকবে, সময়টা নির্দিষ্ট থাকবে তখন আমি ফর ইউজ করব। যেরকম ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমি কি জানি সকাল কয়টা থেকে বৃষ্টি পড়ছে? সকাল 5টা থেকে, নাকি সকাল 6টা থেকে, নাকি সকাল 7টা থেকে, নাকি 8টা থেকে? আমি তো জানি না, আমাকে বলেনি এখানে, আমাকে শুধু বলেছে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে আমি এখানে করব সিন্স, অপশন নাম্বার সি করব সিন্স। অর্থাৎ যেহেতু নির্দিষ্ট করে সময় বোঝা যাচ্ছে না, একটা মোটামুটি করে আইডিয়া করে একটা সময় বলা হচ্ছে, একটা সময় কালকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না, তখন আমার এখানে হয়ে গেল সিন্স। যেমন আমি আরেকটা কথা বলতে পারি যে গতকাল রাত থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ রাত্রি কটা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু যদি আমি এটা বলতে পারি যে 4 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 আওয়ার্স। নির্দিষ্ট সময় বোঝালে এটা তোমরা লিখে রাখবে। ফ্রম বোঝালো মানে কোনো একটা জায়গা থেকে আসা বোঝাবে। ফর, এফওআর, ফর, এই যে বাদিকে দেখতে পাচ্ছ স্ক্রিনের, ফর যদি লেখো, ফর মানে হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাবে, নির্দিষ্ট সময়। আর সিন্স মানে হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাবে না, অনির্দিষ্ট কালের কথা যদি বলে তাহলে সেটা সিন্স হবে। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। আসবো পরের প্রশ্নে। বলা হয়েছে দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ আ স্নেক, সরি, ড্যাশ আ স্টিক। স্টিক মানে কি?
একটা লাঠির কথা বললাম, ধরো একটা লাঠি দিয়েছে, একটা লাঠি দিয়ে সাপটাকে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে, যদিও সাপকে মেরে ফেলা ভালো কথা নয়, ঠিক আছে, কোনোখানে কেউ সাপ দেখলে বন দপ্তরে যোগাযোগ করলে তারা এসে ধরে নিয়ে যাবে, ঠিক আছে, কারণ পরিবেশের বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে তো। বলছে দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ আ স্নেক, তাহলে কি ড্যাশ আ স্টিক, তাহলে কি এটা তো একটা কি রয়েছে, ওয়াজ আছে কিল্ড আছে, তাই না, তার মানে কি এখানে অক্সুলারি দেখতে পাচ্ছি, প্লাস ভার্বের থার্ড ফর্ম দেখতে পাচ্ছি, প্লাস একটা প্রিপোজিশন চাইছে, প্লাস দিয়ে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে বা একটা বলতে পারো নাউন রয়েছে, তাহলে কি এটা তো প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস রয়েছে, তো তাহলে কি আমার এখানে বাই করলে হয়ে যেত, তাই না, তাই তো হওয়ার কথা ছিল, কিন্তু না, বাই আমরা কখন করব, যখন কাজটা কোনো মানুষ করবে, অর্থাৎ কাজটা যখন কোনো মানুষ করবে, কিন্তু এখানে তো বলেছে একটা লাঠি কাজটা করেছে, লাঠি কখনো নিজে কাজ করতে পারে, লাঠি আমি রেখে দিয়েছি, পাশে একটা সাপ যাচ্ছে, লাঠিটা উড়ে গিয়ে কি সাপটাকে সপাটে বাড়ি মারতে পারবে, পারবে না তো, কাউকে সে লাঠিটা ধরতে হবে হাতে, তারপরে সে সপাটে বাড়ি মারবে, অর্থাৎ তার মানে লাঠিটা নিজে থেকে কাজ করতে সক্ষম নয়, তাকে কেউ ব্যবহার করছে, তখন এই ধরনের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জে এখানে আমরা উইথ ইউজ করব, লাঠিটা দিয়ে তারপরে বাই সামওয়ান ধরে নাও এটা, তার মানে এখানে ভয়েস চেঞ্জের একটা নিয়মও কিন্তু হয়ে গেল, অর্থাৎ যখন আমি দেখব যে আমার যে নাউনটা রয়েছে সে নিজে সক্ষম নয় কাজটা করতে, তাকে কাজে লাগানো হয়েছে বা কেউ তাকে দিয়ে কাজটা করাচ্ছে, তখন আমার এটা হয়ে যাবে উইথ, অপশন নাম্বার বি। কিন্তু যদি এখানে লিখতাম দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ দ্য ম্যান, তাহলে আমি সরাসরি এখানে বাই করতাম উইদাউট ওয়েস্টিং এনি টাইম, সময় নষ্ট না করে আমি বাই লিখতাম, কারণ কারণ ওটা তো মানুষটা মেরে ফেলেছে, ও কীভাবে মেরেছে ও জানে সেটা, কিন্তু লাঠি তো নিজে মারতে পারবে না, তাই এখানে আমরা করে দিলাম উইথ, বুঝা গেল। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ রয়েছে হি কেম 3 days ড্যাশ, দেখো কোয়েশ্চেন্সগুলো আজকে 10টা নিয়ম করানো হলো, এরপরে যে নেক্সট আবার কালকে যে ক্লাসটা করাবো সেখানেও কিছু নিয়ম থাকবে, এবং এখান থেকে আজকে যেগুলো ক্লাসে তোমরা শিখছো আজকের শেখার উপরে কালকে হোম টাস্ক থাকবে, ঠিক আছে, তো তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে দেখো, ফলো করো, মেনটেন করো ক্লাসটাকে ভালো করে, তো পরীক্ষাতে তোমরা এখান থেকে কমন পাবেই, এই নিয়মের বাইরে আসবে না, নিয়মগুলো যেগুলো করানো হবে এখানে, ঠিক আছে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও যে ক্লাসগুলো ভালো লাগছে কি না লাগছে। তো বলছে হি কেম 3 days, অর্থাৎ সে 3 দিন এসেছিল, 3 দিন আগে এসেছিল না পরে এসেছিল না কি সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমরা কি করব, বিফোর, আগো, আর্লিয়ার নাকি আফটার, আর্লিয়ার হবে না, আফটারও হবে না, কারণ সে এসেছিল বলেছে, পাস্ট টেন্স আছে, তার মানে সে আগে এসেছে, তাই তো, আগে এসেছে, আফটার মানে তো পরে, আর্লিয়ার মানে এখানে হবে না, এটা প্রিপোজিশন নয়, তাহলে আমরা এখানে কি করব, হি কেম 3 days আগো নাকি বিফোর, এই দুটার মধ্যে আমাদের হবে, যেহেতু এটা অতীতকালের যে কোনো একটা কাজের কথা বলছে, একটা কাজের কথা বলছে, সেক্ষেত্রে আমরা এখানে এগো ইউজ করব, কিন্তু যদি অতীতকালে দুটো ঘটনাকে একসাথে বোঝানো হয়, দুটো ঘটনাকে একসাথে রাখা হয়েছে পাশাপাশি 1+1, যেমন একটা খুবই প্রসিদ্ধ এক্সাম্পল রয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল, যেমনটা হয় আগুন নেভার পরে অগ্নি নির্বাপক যন্ত্রটা আসলো, বা এরকম ধরনের চোর পালিয়ে গেল তারপরে পুলিশ আসলো, তো এখানে এরকম একটা বাক্য রয়েছে যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, তাহলে যখন অতীতকালে দুটো ঘটনা আমার পাশাপাশি ঘটছে, তো সেই সময় যে ঘটনাটা আগে ঘটেছে সেটা লেখার পরে আমাকে বিফোর ইউজ করতে হবে, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তখন আমি বিফোর ইউজ করবো, অতীতকালে দুটো ঘটনা ঘটলে আমরা বিফোর দিয়ে ইউজ করব, কিন্তু বেসিক্যালি আমরা এগোটাকে ব্যবহার করব যখন অতীতকালে কোনো একটা ঘটনাকে নির্দেশ করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের মোট 10টি আলাদা আলাদা প্রিপোজিশনের নিয়ম। আমরা খুব শীঘ্রই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটি মেগা পিডিএফ লঞ্চ করতে চলেছি আমাদের চ্যানেলে, তোমরা গতকাল হয়তো সেটা দেখেছো, আমি সেটা দিয়েছি, কবে সেটা পাবলিশ করা হবে, কীভাবে সেটা ডাউনলোড করতে হবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত ফ্রি ক্লাসেস এবং ফ্রি পিডিএফসগুলো তোমরা কিন্তু নিতে পারবে, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ।